গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক ভাল্লুকের গল্প। সে অনেক বছর আগেকার কথা। ১৯১৪ সালে ইউরোপে মহাযুদ্ধ বেঁধেছিল। যুদ্ধ বাধবারও কয়েক মাস আগেকার একটা গল্প বলছি। গল্পটা বানানো নয়, একেবারে সত্যি ঘটনা। সেই সময় নন্দিতাল ও আলমোড়ার মাঝামাঝি রামগড় পাহাড়ে আমাদের একটা বাড়ি ছিল। সেখানে যাওয়া আসা সহজ ছিল না। এত চড়াই উতরাই ভাঙতে হয় যে রাস্তায় মোটর যেতে পারত না। রামগড়ে যেতে গেলে বেরিলিতে গাড়ি বদল করে ছোট রেল লাইনে পুচকো ট্রেনে করে কাঠগুদাম স্টেশনে নামতে হতো। এখান থেকে ওই অঞ্চলের হিমালয় পাহাড় আরম্ভ হয়েছে। কাঠগুদাম থেকে ঘোড়ার পিঠে পাহাড়ে উঠতে হয়। যারা ঘোড়ায় উঠতে ভয় পায় তাদের জন্যে ডান্ডি বলে একরকম হাতলওয়ালা আরাম চেয়ার পাওয়া যায়। ৪ জন বাহক সেটা কাঁধে করে নিয়ে যায়। আমাদের বাড়িটা রামগড় পাহাড়ের উপরে ৭,০০০ ফিট উঁচুতে ছিল। কাঠগুদাম থেকে ১৬ মাইল পথ উঠে যেতে হতো। আমার বাবা বাড়িটার নাম দিয়েছিলেন হৈমন্তী। বেশ সুন্দর নাম নয় কি? হৈমন্তী নামের মধ্যেই পাহাড়ের ঠান্ডা ভাব যেন বেশ রয়েছে। গরমে ছুটি পড়লে বাবা আমাদের নিয়ে গেলেন রামগড়ে। শান্তিনিকেতনে তখন দারুণ গরম লু বইছে। জলের অভাবে গাছপালা সব মরমর। পাহাড়ে পৌঁছে সেই গরম থেকে নিষ্কৃতি পেয়ে আমার বড় আরাম বোধ হলো। আমরা কয়েকজন হৈমন্তীতে গিয়ে গুছিয়ে বসবার পর অনেক লোক সেখানে এসে পড়লে। অতিথিতে বাড়ি ভরে গেল। যদিও হৈমন্তী পাহাড়ের একটা নিতান্ত নিরালা জায়গায়, লোকের বসতি বা হাট বাজার থেকে অনেক দূরে। বাড়ির সঙ্গে মস্ত বড় বাগানটা ছিল। আপেল, পেয়ারা, পিচ, চেরি প্রভৃতি ভালো ভালো ফলের গাছ ছিল বিস্তর। বাগানে সবজিও হতো প্রচুর। খুব মজা করে আমরা সেই সব ফল ও সবজি খেতাম। মহামান্য অতিথিদের মধ্যে এলেন অতুল প্রসাদ সেন ও CF এন্ডোরুজ। অতুলবাবুর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। তিনি ছিলেন কবি, অনেক গান বেঁধেছিলেন। তার গান শুনতে সকলে ভালোবাসতেন। আর CF এন্ড্রুজ সাহেব হলে কি হয়, তিনি আমাদের দেশকে নিজের দেশ করে নিয়েছিলেন। তিনি উৎপীড়িত ও গরিবদের সর্বদা সাহায্য করতেন বলে লোকে তার নাম দীনবন্ধু দিয়েছিল। আমাদের কাছে আরও এলেন আমার ভাইপো দীনেন্দ্রনাথ ও মুকুল দে। দীনেন্দ্রনাথ খুব ভালো গান গাইতে পারতেন। বাবার সব গান তিনি জানতেন বলে লোকে তাকে বলতো রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারী। মুকুল দে তখন শান্তিনিকেতন স্কুলের ছাত্র। তার আঁকার খুব শখ। প্রতিদিনই কাগজ পেন্সিল নিয়ে সকলের ছবি এঁকে বেড়াত। পরে সে আর্টিস্ট বলে নাম করেছে। এতগুলি লোক এক বাড়িতে আমাদের খুব জমেছিল সেবার। রোজ সকালবেলায় পাহাড়ের গায়ে একটা গুহার সামনে আমরা সকলে বসতুম। সেখান থেকে যেদিকে তাকানো যায় সেদিকেই মনোরম দৃশ্য। কত পাহাড় পর্বতের শ্রেণী, তাতে কত রকমের গাছ। পেছন দিকে পাহাড়ের মাথা পর্যন্ত গভীর বন, তার ভিতর কত বিচিত্র রকমের সুন্দর অর্কিড ফুল। সবচেয়ে ভালো লাগতো দেখতে বরফের পাহাড়ের অপূর্ব দৃশ্য। সকালবেলার রোদে বরফে ঢাকা পর্বত শিখরগুলি ঝকঝক করত আমাদের চোখের সামনে। রোজই সেখানে আমাদের গানের মজলিস বসত।
কত নতুন গান বেঁধে আমার বাবা আমাদের শোনাতেন। অতুল প্রসাদ সেনও তার অনেক গান শোনাতেন। অতুলবাবুর ফরমাস মতো দীনেন্দ্রনাথকে বাবার পুরনো গান গাইতে হতো। গানের মজলিস চলত দুপুর পর্যন্ত। বনমালীর তাগিদে তখন গান বন্ধ করে খেতে যেতে হতো। গান, গল্পগুজব, কাব্য আলোচনা, কবিতা পাঠ নিয়ে রামগড়ের হৈমিন্তী বাড়িতে আমাদের দিনগুলি খুব আনন্দে কেটেছিল। তার মধ্যে একটা ঘটনা হলো, তারই গল্প তোমাদের বলবো বলে লিখতে বসেছি। মুকুল কারো কাছে থেকে শুনেছিল রামগড় পাহাড়ের আশেপাশে অনেক বুনো জন্তু জানোয়ার আছে। সাহেবেরা এখানে শিকার করতে প্রায়ই আসে। সেই সময় অবধি তার শিকারের ভারী লোভ হলো। আমাকে রাত দিন অনুরোধ করত, চলুন শিকারে যাই দাদা, আমাকে শিকারে নিয়ে চলো। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললুম, শিকার করতে গেলে বন্দুক লাগে। এখানে শিকার করতে আসিনি, বেড়াতে এসেছি। বন্দুক আনা হয়নি। এই কথা শুনে সে চুপ করে গেল। কদিন আর কিছু বলে না। আমিও নিশ্চিন্ত হলুম, কিন্তু শেষ পর্যন্ত রেহাই পেলুম না। একদিন ভোরবেলায় আমার ঘুম ভাঙিয়ে দিয়ে মুকুল আমাকে বলে, দাদা উঠুন, চলুন, সব ঠিক আছে। দেখলুম ঠিকের মধ্যে একটা মাতান্দা আমলের গাদা বন্দুক। আমাদের বাড়ি তদারক করে যে মুন্সি, তার কাছে থেকে বন্দুক জোগাড় করে সেই কেবল নয়, তাকে শুদ্ধ ধরে নিয়ে এসেছে। মুকুল বলল, মুন্সিকে নিয়ে এসেছি, সে আমাদের পথ দেখাতে পারবে। জঙ্গলে আমরা হারিয়ে যাব না। মুকুল নাছোড়বান্দা, না গিয়ে উপায় নেই। পকেটে কিছু খাবার নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়ল। আমাদের বাড়ি ছাড়িয়ে খানিকটা গেলেই বন। গভীর জঙ্গলে ঢুকে পড়ল। সেখানে আদ্যিকালের বুড়ো বুড়ো ওক গাছ, তাদের ডালপালা শ্যাওলার মতো মস দিয়ে ঢাকা। গাছের তলায় এত অন্ধকার যে যেতে গা ছমছম করে। ওক বন শেষ হলো তো পাইনের বন আরম্ভ হয়। পাইনের পাতা সুতোর মতো সরু লম্বা বলে ইংরেজিতে নিশুচ বলে। শুকনো সেই পাতা পরে মাটিতে পুরু হয়ে বিছিয়ে থাকে। তার উপর দিয়ে হাঁটা বড় মুশকিল, পা হড়কে যায়। প্রত্যেক গাছের গায়ে একটা করে মাটির ভার বাঁধা থাকে, গাছ থেকে যে আঠা বের হয় তাই ধরবার জন্য। পাইনের আঠা থেকে রজন ও তারপিন তৈরি হয়, তাই পাইনের বন সুগন্ধে ভরা। এই রকম কত বন, কত পাহাড়, কত ঝর্ণা পার হয়ে আমরা চলল। সমস্ত দিন ঘুরে বেড়ালুম। না একটা বাঘ, না একটা ভাল্লুক, এমনকি না একটা শিয়াল দেখতে পাওয়া গেল। কোথায় উপরের পাহাড় থেকে ঝিরঝির করে জল নেমে আসে। জল দেখলেই মুকুল থমকে দাঁড়ায়। জলের ধারে পায়ের কোনো দাগ দেখতে পেলে কানে কানে আমাকে বলে, দাদা আছে আছে, বাঘের পায়ের দাগ দেখেছি, চলুন দাগ ধরে এগিয়ে যাই। আবার চলতে থাকি, কিন্তু জ্যান্ত কোনো জীবেরই সন্ধান পাওয়া গেল না। পেলে কি যে বিপদ হতো তা আমি বুঝতে পারছিল। সঙ্গে একটি মাত্র বন্দুক, তাও সিপাহী বিদ্রোহ আমলের হবে। আমাদের ভাগ্য ভালো যে বাঘ ভাল্লুকের এখনো দেখা দিল না। সন্ধে হয়ে আসে। মুন্সিকে বললুম, এখন বাড়ি ফেরবার পথ দেখিয়ে দাও। হৈমন্তী থেকে অনতি দূরে একটা মস্ত ওক গাছ ছিল। সমস্ত দিন পাহাড়ে ওঠানামা করে অত্যন্ত শান্ত হয়ে বয়েছিলুম, পা আর চলে না। আমরা তিনজন বসে পড়লুম সেই গাছতলার গাছের গুড়ি ঠেসান দিয়ে। যেই বসে একটু আরাম করছি, মাথার উপরের ডালপালার মতো
মধ্যে খড় শব্দ হলো। আস্তে করে উঠে দাঁড়ালাম। দাঁড়িয়েছি আর মেটে রঙের একটা ভাল্লুক ঝুপ করে পড়ল মাটিতে, ঠিক আমাদের সামনে। নেমে পড়েই দুপা তুলে আমাদের দিকে কটপট করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমার পেছনে একটা গোঙানির শব্দ শুনতে পেলুম। বন্দুক হাতে তুলতে যাব কি, আমাকে জাপটে ধরল, বন্দুকটা তার হাত থেকে ছাড়িয়ে নেবার জন্য। টানা হ্যাচড়া করছি এমন সময় ভাল্লুকটা মুখ ফিরিয়ে কুড়মুড় করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। আমার মনে হলো চলে যাবার সময় তার মুখে যেন একটু বিদ্রূপ হাসি দেখা গেল। ভাল্লুক কি হাসতে পারে কে জানে? আমাদের কাণ্ড কারখানা দেখে সে কি সত্যি কৌতুক বোধ করল কিনা কি জানি, তবে চলে গেল তাই রক্ষে। আমরা আর দেরি করলুম না, বিশ্রাম করা চুলোই গেল। ঘরের ছেলে ঘরে ফিরে এলুম পা চালিয়ে। যতদিন তারপর আমরা রামগড়ে ছিলুম, মুকুল আমার কাছে শিকারের কথা আর ঘুণাক্ষরেও তোলেনি। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন রতীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক ভালুকের গল্প।